আচ্ছা, আমরা তাহলে সিফেয়ারের পোয়েমটা পড়ি নাই না? উইকেন্ড ক্লাসে সিফেয়ারের সামারিটা পড়িয়েছিলাম। ওয়ান্ডারার তো আমরা শেষ করেছি মোটামুটি ডিভাইসগুলো, এমনকি কোয়েশ্চেন অ্যান্সারও আলোচনা করেছি। সিফেয়ারার বলতে গেলে এটাও হলো ওল্ড ইংলিশ পোম, ফার্স্ট পারসন অ্যাকাউন্ট অফ আ ম্যান অ্যালোন অন দ্য সি। ফার্স্ট পারসন যে কবিতা লিখেছে সেই ন্যারেটর আর কি। দ্য পোম কনসিস্ট 124 লাইন্স, 124 লাইনের কবিতা। একটা লাস্টে আমেন বলা আছে। আর এক্সেটার বুকে এটা লিপিবদ্ধ আছে। আমরা জানি যে পুরনো যে মানে রাইটিংগুলো অ্যানোনিমাস, যে একদম সর্বপ্রথমের যে পাণ্ডুলিপিগুলো, ম্যানাস্ক্রিপ্টগুলো, এগুলো ইংরেজি সাহিত্যের, এগুলো এক্সেটার বুক নামের এক লাইব্রেরিতে সংরক্ষিত। আর ওয়ান অফ দ্য 4 সার্ভাইভিং ম্যানাস্ক্রিপ্টস অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। তো মানে ওল্ড ইংলিশ পোয়েট্রির মধ্যে 4টা ম্যানাস্ক্রিপ্ট আছে, তার মধ্যে একটা হলো এই সিফেয়ারের কবিতাটা। আর প্রায় সময় এটাকে এলিজি হিসেবে ক্যাটাগরাইজ করা হয়। একটা পোয়েটিক জনরা কমনলি অ্যাসাইন টু আ পার্টিকুলার গ্রুপ অফ ওল্ড ইংলিশ পোমস দ্যাট রিফ্লেক্ট অন স্পিরিচুয়াল অ্যান্ড আর্থলি মেলানকলি। এলিজিয়াক পোম বলতে আমরা কি বুঝাই? যে বিয়োগান্তক কোনো কবিতা, কোনো কিছু জীবন থেকে যদি চলে যাওয়া, সেটা মানুষ হোক বা কোনো বস্তু হোক। তো ওল্ড ইংলিশ পোয়েট্রির ক্ষেত্রে এখানে এলিজিয়াক পোয়েম বলতে বোঝায় যেটা রিফ্লেক্ট করে স্পিরিচুয়াল এবং আর্থলি মেলানকলি, পৃথিবীর পার্থিব এবং অপার্থিব বা স্পিরিচুয়াল আত্মিক যে বিষণ্ণতা, সেটা বা দুঃখ কষ্ট, সেটাকে এখানে ফোকাস করা হয়েছে এই ধরনের এলিজিগুলোতে। আচ্ছা, সামারিটা কি? মাচ স্কলারশিপ সাজেস্ট দ্যাট দ্য পোম ইজ টোল্ড ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যান ওল্ড সিফেয়ারার। অধিকাংশ পণ্ডিত মনে করেন যে কবিতাটা একজন ওল্ড সিফেয়ারার, একজন বয়স্ক নাবিক, সিফেয়ারার মানে কি? সমুদ্রচারী, হু ইজ রেমিনিসিং অ্যান্ড ইভ্যালুয়েটিং হিজ লাইফ অ্যাজ হি হ্যাজ লিভড ইন, যে তার জীবনের স্মৃতিচারণ করছে এবং জীবনের মূল্যায়ন করছে, যে আমি কেমন জীবনে ছিলাম, কেমন থাকা উচিত ছিল, এরকম কিছু একটা। দ্য সিফেয়ারার ডিসক্রাইবস দ্য ডিসোলেট হার্ডশিপস অফ লাইফ ইন দ্য উইন্ট্রি সি। সে স্মৃতির মন্থন করছে যে জীবনের হার্ডশিপগুলো কোথায় বসে, একটা উইন্ট্রি, একটা মানে একটা প্রতিকূল একটা পরিবেশ। আমরা জানি যে ওল্ড ইংলিশে যে 950 বা 1000 সালের যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের কবিতাগুলো বা এই সময় যে লেখা হয়েছে, সেই সময় মানুষের জীবনযাত্রা কী ছিল? তখন তো আর এখনকার মতো উন্নত কিছু ছিল না। তখন জীবন বলতেই অ্যাডভেঞ্চার, ভয়েজ। মানুষ ওই যারা মানে এই ধরনের মানুষরা, সমুদ্রের নাবিকরা, তারা এখানে ওখানে ঘুরে ঘুরেই তাদের সময়টা কাটতো। এবং অবভিয়াসলি সমুদ্র মানে কিছু না, সমুদ্র সবসময় উত্তাল, আগেও ছিল, এখনও তাই। কিন্তু এখন সমুদ্রে চলার পথটা একটু মানে একটু হয়তো শান্ত হয়েছে, এখন বড় বড় জাহাজ হয়েছে, তখন ওগুলোও ছিল না। সো অবভিয়াসলি ওয়েদারটা খুব খারাপ ছিল, প্রতিকূল পরিবেশ ছিল। এখানে আমরা সিফেয়ারের ওয়ান্ডারার কবিতার সাথে অনেক মিল আছে। উনি ডিসক্রাইব করছেন দ্য অ্যাংশাস ফিলিংস, তার উদ্বিগ্নতা, কোল্ড ওয়েটনেস, ঠান্ডার যে ভাবটা, আর সলিটিউড অফ দ্য সি ভয়েজ ইন কন্ট্রাস্ট টু লাইফ অ্যান্ড ল্যান্ড where man was surrounded by kinsmen free from dangers and full on food and wine. মানে সে দুটা জিনিসের হচ্ছে, কন্ট্রাস্ট হচ্ছে। একটা হলো জীবনের উদ্বিগ্নতা, ঠান্ডা যে ওয়েদারটা, তারপরে একাকী সমুদ্র ভ্রমণ, সেই সাথে কিসের সাথে কম্পেয়ার করছে? যে অনেক ধরনের কিন্সম্যান, রাজার লোকবল, তারপরে ডেঞ্জার থেকে মুক্ত একটা জীবন, এবং যেখানে সব সময় খাদ্য এবং মদ মজুদ ছিল, এরকম একটা লাইফ। এই দুটো লাইফের কন্ট্রাস্ট হচ্ছে এখানে। ক্লাইমেট অন ল্যান্ড দেন বিগিনস টু রিজেম্বল দ্যাট অফ দ্য উইন্ট্রি সি। ল্যান্ডের সেই থেকে হঠাৎ উইন্ট্রি সিতে ল্যান্ডের সেটিংটা চলে আসছে, এবং স্পিকার শিফটস হিজ টোন ফ্রম ড্রেয়ারিনেস ইন দ্য উইন্টার ভয়েজ অ্যান্ড বিগিনস টু ডিসক্রাইব দ্য ইয়ার্নিংস ফর দ্য সি। একসময় সে আবার সিতে থাকার একটা বাসনা ব্যক্ত করছে। আর এই টাইমটা এখানে পাস করছে উইন্টার থেকে স্প্রিং আর স্প্রিং থেকে সামার। উইন্টারের বর্ণনা এরকম, ইট স্নোড ফ্রম দ্য নর্থ। অবশ্যই আমরা জানি উত্তরের দিকের ওয়েদার সবসময় ঠান্ডা থাকে। টু স্প্রিং, গ্রোভস অ্যাজিউম ব্লোজমস, লতাগুল্মগুলো প্রস্ফুটিত হচ্ছে ফলে। টু সামার, বসন্তে এরকম, আর সামারে হলো দ্য কাকু ফরবোর্ডস অর ফরওয়ার্নস। কাকু মানে এখানে কোকিল বোঝাচ্ছে, যে কোনো কিছু নিষেধ করছে বা কোনো ভবিষ্যৎবাণী করছে। আচ্ছা, দেন দ্য স্পিকার এগেইনস্ট শিফট অ্যান্ড টাইম নট ইন টোন বাট ইন সাবজেক্ট ম্যাটার। এই সময়ে সে
তার কথা ঘোরাচ্ছে, তবে টোনের দিক দিয়ে নয়, সাবজেক্ট ম্যাটারের দিক দিয়ে, যে দ্য সি ইজ নো লঙ্গার এক্সপ্লিসিটলি মেনশনড, ইনস্টিড দ্য স্পিকার প্রিচেস অ্যাবাউট স্টিয়ারিং আ স্ট্রিট ফাস্ট পাস টু হেভেন। এখানে আর এক্সপ্লিসিটলি সমুদ্রের কথা আসছে না, সে আস্তে আস্তে হেভেনের কথা বলছে, যে টুয়ার্ডস হেভেনে কীভাবে সে যেতে পারবে, এবং হেভেনের প্রশংসা করা হচ্ছে, স্বর্গের প্রশংসা করা হচ্ছে। হি অ্যাসার্টস দ্যাট আর্থলি হ্যাপিনেস উইল নট এন্ডিউর। সে নিশ্চিত করছে যে আমরা যে দুনিয়ার পিছে ছোটাছুটি করছি, যে আর্থলি যে ভোগবাদ বা সন্তুষ্টি, এটা বেশি দিন থাকবে না। অ্যান্ড মেন মাস্ট অপোজ দ্য ডেভিল উইথ ব্রেভ ডিডস, এবং মানুষ অবশ্যই তাকে মন্দকে ভালো ডিড দিয়ে প্রতিহত করতে হবে। And that earthly wealth can't be travel to the afterlife, nor can be benefit the soul after a man's death. এবং আর্থলি যে ধন সম্পদ, আমরা সচরাচর এটা বলা হয়েই থাকে যে মানুষ তার মৃত্যুর পরে তার ধন সম্পদের একটা কানাকড়িও নিতে পারে না, এটা বলা হচ্ছে। দ্য পোম এন্ডস উইথ আ সিরিজ অফ নোমিক স্টেটমেন্টস। নোমিক মানে নীতিবাক্য সুলভ, নৈতিকতার যে উপদেশগুলো, যেমন অ্যাবাউট গড, ইটার্নিটি, আজীবন যে ইটার্নাল লাইফ, অ্যান্ড সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ। দ্য পোম এন্ডস উইথ দ্য সিঙ্গল ওয়ার্ড আমেন, এবং আমেনের মাধ্যমে বোঝাচ্ছে যে সে এটা বিশ্বাস করে, সেখানে একটা ধর্মীয়, একটা ক্রিশ্চিয়ান ফেইথের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এখন এটা গেল হলো সামারি। এখন দেখবো আমরা হলো লিটারারি অ্যানালাইসিস, যে টাইটেলটার মাধ্যমে কি বোঝাচ্ছে। যে অরিজিনালি এই কবিতাটা, এটার কোনো টাইটেল ছিল না, সিফেয়ারার আমরা নাম দিয়েছি। ম্যানাস্ক্রিপ্টে যখন পাওয়া গিয়েছে তো কোনো টাইটেল ছিল না, এডিটর আর ট্রান্সলেটররা একটা টাইটেল পরে দিয়েছে, দ্য সিফেয়ারার। টাইটেল মেক্স সেন্স অ্যাজ দ্য স্পিকার অফ দ্য পোম অ্যাজ এ সিফেয়ারার অ্যান্ড স্পেন্ডস মোস্ট অফ হিস লাইফ অ্যাট সি। তো এটা এমনভাবে নামটা দিয়েছে, যেহেতু সমুদ্র কেন্দ্রিক কবিতাটা, ওই জন্য নাম দিয়েছে ম্যানাস্ক্রিপ্ট রেস্কিউয়াররা সিফেয়ারার নামে। However, the poem is also about other things as well. শুধু এখানে সমুদ্র নিয়ে কথা নাই, অন্যান্য জিনিস নিয়েও কথা আছে। যেমন ইটস অ্যাবাউট লঙ্গিং মানে আকাঙ্ক্ষা, লস মানে কোনো কিছু হারানো, দ্য ফ্লিটিং নেচার অফ টাইম মানে হলো সময়ের ক্ষণস্থায়িত্ব, সময়টা খুবই কম সময়, যেটা তাড়াতাড়ি চলে যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ট্রাস্ট ইন গড, ঈশ্বরে বিশ্বাস। বাই কলিং দ্য পোম দ্য সিফেয়ারার মেক্স দ্য রিডার্স ফোকাস অন অনলি ওয়ান থিং। তো সিফেয়ারারের মাধ্যমে রিডাররা জাস্ট একটা জিনিসেই ফোকাস করে, সেটা হলো সিফেয়ারারের উপরে। আর কবিতার সেটিং অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন। সেটিং মানে কি? তিনটা সেটিং থাকে, একটা হলো সময়ের সেটিং, একটা স্থানের সেটিং, আর একটা হলো যেখানে ঘটনাটা ঘটেছে সেটার সেটিং। তো সেটা বলতে গেলে অ্যাজ দ্য স্পিকার অফ দ্য পোম ইজ এ সিফেয়ারার, যেহেতু স্পিকার একজন নাবিক, সিফেয়ারার সমুদ্রচারী, ওয়ান ক্যান অ্যাজিউম দ্যাট দ্য সেটিং অফ দ্য পোম মাস্ট বি অ্যাট দ্য সি। স্বাভাবিক, সমুদ্রে হবেই। স্পিকার ইজ ড্রিফটিং ইন মিডল অফ দ্য স্টর্মি সি অ্যান্ড ক্যান অনলি লিসেন টু দ্য ক্রাইস অফ বার্ডস অ্যান্ড সাউন্ড অফ দ্য সার্ফ। সমুদ্রের ঝঞ্ঝা বিক্ষুব্ধ বা মানে ঝোড়ো আবহাওয়া, সেরকম একটা সমুদ্রে সে চলছে, সেখানে শুধু পাখির চিৎকার, চেঁচামেচি আর ঢেউয়ের শব্দই শুধু পাওয়া যায়। হেইল অ্যান্ড স্নো আর কনস্ট্যান্টলি ফলিং, শিলাবৃষ্টি, বরফ কনস্ট্যান্টলি পড়তেছে, হুইচ ইজ অ্যাকম্প্যানিড বাই দ্য আইসি কোল্ড, সেই সাথে বরফ ঠান্ডা একটা আবহাওয়া। দ্য কোল্ড বাইটস অ্যাট নামস অ্যান্ড টোজ অ্যান্ড ফিঙ্গার্স। কোল্ড বাইটস এমনভাবে মানে ঠান্ডার এত পাওয়ার যে আঙ্গুল, পায়ের পাতা সব বরফ হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। The seafarer in the translated form provides a portrait of sense of loneliness, stoic endurance, suffering and spiritual yearning that is the main characteristics of Old English poetry. আচ্ছা, এখানে কী পোর্ট্রে করছে, কী সেন্স? লোনলিনেস, একাকৃত্ব, স্টোইক এন্ডিউরেন্স, স্টোইক মানে ঐশ্বরিক যে একটা এন্ডিউরেন্স কি? সহনশীলতা, সাফারিং দুঃখ কষ্ট, এবং স্পিরিচুয়াল ইয়ার্নিং, আধ্যাত্মিক একটা ইয়ার্নিং বা সাধনা বা চাওয়া, দ্যাট ইজ যেটা ওল্ড ইংলিশ পোয়েট্রির মেইন ক্যারেক্টারিস্টিকই ছিল। এই জিনিসগুলো নিয়ে আলোচনা হতো ওই সময়কার কবিতাগুলোতে। দ্য পোম হ্যাজ 2 সেকশনস, কবিতার 2টা সেকশন আছে। প্রথম সেকশনটা হলো এলিজিয়াক বা বিয়োগান্তক, যেখানে দুঃখ কষ্টের কথা বর্ণনা আছে। সেকেন্ড সেকশনটা হলো ডিডাকটিক মানে শিক্ষামূলক। দ্য পোম ক্যান অলসো বি রিড অ্যাজ 2 poems on 2 different subjects or a poem having 2 different subjects. এটা এমনভাবে পড়া যায় যেমন একটা কবিতা যেখানে দুটো ভিন্ন সাবজেক্ট রয়েছে। তার সাথে এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ হিসেবে নেওয়া যায় কবিতাটিকে।
ফার্স্ট সেকশন কবিতার ইজ অ্যান অ্যাগোনাইজিং পার্সোনাল ডিসক্রিপশন অফ দ্য মিস্টেরিয়াস অ্যাট্রাকশন অ্যান্ড সাফারিং অফ সি লাইফ। প্রথম পার্টে বলা হচ্ছে সমুদ্র লাইফের প্রতি একটা রহস্যময় আকর্ষণ এবং সমুদ্রের জীবনে যে সাফারিংগুলো আমরা সহ্য করেছে কবি। However, the second section of the poem, the speaker focuses on fortune. সেকেন্ড সেকশনে স্পিকার ভাগ্য বা ফরচুনের উপর ফোকাস করছে, ফ্লিটিং নেচার অফ ফেম, লাইফ, ক্ষমতা, যশ, খ্যাতি এবং জীবন এগুলোর ফ্লিটিং নেচার, ক্ষণস্থায়িত্ব, এগুলোর উপর ফোকাস করেছে। দ্য পোম এন্ডস উইথ দ্য এক্সপ্লিসিটলি ক্রিশ্চিয়ান ভিউ অফ গড অ্যাজ পাওয়ারফুল অ্যান্ড র্যাথফুল। কবিতাটা প্রকাশ্যে ক্রিশ্চিয়ান ভিউ অফ গড অবশ্যই প্রকাশ্যে এনেছে, বিকজ আমরা একমাত্র খ্রিস্টান এবং মুসলিম ধর্মে আমেন কথাটা উচ্চারণ করে থাকি। সো এখানে প্যাগানিজম ওই সময় না থাকুক বা না থাকুক, অবশ্যই ক্রিশ্চিয়ানিটি আছে। সো এটাই হলো, এটার ইন্টারপ্রিটেশন হলো এটাই, যে আমেনটা কেন বললো, এটা একটা মাথায় একটা ক্যাচ করে। যেমন ওয়ান্ডারারে আমেন বা এই ধরনের কোনো কথা বলা নেই, ওখানে জাস্ট ঈশ্বরের প্রতি বিশ্বাস, ফেইথ, যে কষ্ট সহ্য করলে একসময় তোমার এক্সপিরিয়েন্স হবে, একসময় তুমি স্যালভেশন বা মোক্ষ লাভ করতে পারবা। বাট এখানে আমেন বলেছে সরাসরি। সো এটা হলো অবশ্যই এখানে ক্রিশ্চিয়ান ফেইথের কথা বলা আছে, এবং গড হলো অবশ্যই পাওয়ারফুল, সেই সাথে গডের অনেক র্যাথ বা ক্রোধ আছে। সেকেন্ড সেকশন, কবিতার সেকেন্ড সেকশনে স্পিকার প্রপোজেস দ্য রিডার্স নট টু রান আফটার দ্য আর্থলি অ্যাকমপ্লিশমেন্টস বাট রাদার অ্যান্টিসিপেট দ্য জাজমেন্ট অফ গড ইন আফটার লাইফ। এখানে ওয়ান্ডারারের সাথে মিল আছে। সেকেন্ড পার্টে যে স্পিকার, সে রিডারকে বলছে, পাঠকদেরকে বলছে, আর্থলি দুনিয়াবি ভোগবিলাসের প্রতি না ছুটে ঈশ্বরের বা গডের জাজমেন্টের উপরে বিশ্বাস রাখতে এবং আফটার লাইফের উপর বিশ্বাস রাখতে। আর কবিতাটা ডিল করছে বোথ ক্রিশ্চিয়ান অ্যান্ড প্যাগান আইডিয়াস রিগার্ডিং ওভারকামিং দ্য সেন্স অফ লোনলিনেস অ্যান্ড সাফারিং। এখানে ক্রিশ্চিয়ান আইডিয়াও আছে, প্যাগান আইডিয়াসও আছে। সো ক্রিশ্চিয়ান আর প্যাগান যদিও দুই রকমের জিনিস, যেমন প্যাগানিজম জাস্ট প্রকৃতি পূজা, আর অনেকটা হিন্দু ধর্মের মতো কি না, হিন্দু ধর্ম না, হিন্দু ধর্মের দেবদেবীর সংখ্যাই বেশি, প্যাগানিজম তো প্রকৃতি পূজা আর কি। আর সেই সাথে ক্রিশ্চিয়ান ধর্ম তো একজন গডকে বিশ্বাস করা। সো এখানে ওভারকামিং সেন্স অফ লোনলিনেস আর সাফারিং এগুলো নিয়ে। তো ফর এক্সাম্পল, দ্য স্পিকার অফ দ্য পোম টক্স অ্যাবাউট উইনিং গ্লোরি অ্যান্ড বিইং বিউরিড উইথ আ ট্রেজার হুইচ ইজ প্যাগান আইডিয়া। যেমন প্যাগান আইডিয়াটা কীরকম এক্সাম্পল এখানে দিয়েছি আমরা, যে উইনিং গ্লোরি বা যশ খ্যাতি, এবং বিইং বিউরিড উইথ আ ট্রেজার, যেমন ধন সম্পদের সাথে প্যাগান ইয়াতে চিন্তাধারায় সেখানে ধন সম্পদের সাথে মানুষকে কবরস্থ করা হতো। সো এটা একটা প্যাগান আইডিয়া। হি অলসো টক্স অ্যাবাউট দ্য জাজমেন্ট অফ গড অ্যান্ড ইন দ্য আফটার লাইফ হুইচ ইজ এ ক্রিশ্চিয়ান আইডিয়া, যে ঈশ্বরের যে জাজমেন্ট, বিচার এবং মৃত্যু পরবর্তী জীবন, পরকাল, এই জিনিসগুলো আবার ক্রিশ্চিয়ান ফেইথের ব্যাপার, থিম আর কি। দ্য পোম দ্য সিফেয়ারার ক্যান বি টেকেন অ্যাজ অ্যান অ্যালেগরি দ্যাট ডিসকাসেস লাইফ অ্যাজ এ জার্নি অ্যান্ড দ্য কন্ডিশনস অফ হিউম্যান অ্যাজ দ্যাট অফ এক্সাইল অন দ্য সি। আচ্ছা, এখানে অ্যালেগরি কী জিনিস? অ্যালেগরি হলো ঈশপের গল্প। ঈশপের গল্প কীরকম, যে একটা কচ্ছপ দৌড়াচ্ছে একটা খরগোশের সাথে, মনে হবে যে একটা পশু পাখি নিয়ে কাহিনী, কিন্তু এখানে মূল মেসেজটা হলো ওই একটা এই অ্যালেগরি, রূপক, কিসের রূপক? পশু পাখির রূপক দিয়ে এখানে মূল মেসেজটা কি দিচ্ছে? স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। যদিও কচ্ছপের থেকে খরগোশের শক্তি অনেক বেশি, এখানে একটা শিক্ষণীয় একটা মেসেজ আছে। সো এটাকে অ্যালেগরি বলা হচ্ছে। অ্যালেগরির কিন্তু বহুল প্রচলিত উদাহরণ হলো ওই ঈশপের গল্পগুলো, যেমন ডারকাকের পানি খাওয়া, আরও বিভিন্ন ধরনের গল্প ছিল। তো আমি একটা দিয়ে বললাম যে ওটার মেসেজ ছিল খরগোশ আর কচ্ছপের, যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, যে তুমি যদি স্লো হও এবং সেই সাথে স্টিডি, লক্ষ্যে অটুট থাকবা, যে আমি এখান থেকে লক্ষ্য থেকে সরবো না, যে আমি একটা লক্ষ্য নিয়েছি, আমি পড়াশোনায় ভালো করব, ওখান থেকে যদি সরে যাও রেজাল্ট খারাপ হবে। সো আর যদি লেগে থাকো, তুমি যেটা টার্গেট নাম্বার ধরছো, বা ফার্স্ট হবা বা হবা, সেকেন্ড হবা, সেটা না হলেও প্লেসের মধ্যে থাকবা। সো স্লো অ্যান্ড স্টিডিটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর কচ্ছপের ইয়াটা ছিল এরকম, যে নীতিটা এরকম ছিল যে র্যাবিটটা রেস্ট নিয়েছে, অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছে, বাট কচ্ছপ করছে কি, র্যাবিটের মতো রেস্ট নেয়নি, সে আস্তে আস্তে গেলেও সে স্টিড ফাস্ট ছিল। সো আমি অ্যালেগরির এই জন্য দিলাম যে একটা স্যাম্পল দেওয়ার জন্য। তো অ্যালেগরিক্যাল ডিসকাশন অফ জার্নি লাইফ, তো জীবনের একটা রূপকভাবে একটা ডিসকাশন করেছে এখানে, যে জীবনটা হলো একটা জার্নি অফ দ্য অ্যান্ড মানুষের যে দুঃখ কষ্ট
যেটা এক্সাইল অন দ্য সি, মানুষের কন্ডিশনটা হলো ওই সমুদ্রের নির্বাসনটা, এই জিনিসটা, আর মানুষের যে জীবনটা ওটা হলো জার্নি। তো দ্য পোম ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার বাই স্যামুয়েল টাইলর কোলরিজ। এই কবিতাটাকে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের সাথে তুলনা করা যায়, এস.টি. কোলরিজের। কীরকম? রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের কাহিনী আমাদেরকে জানতে হবে। রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের কাহিনী আপনারা জানেন? আচ্ছা, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, তাহলে কাহিনীটা বলি। একটা সমুদ্রে একটা ওই নাবিক, সমুদ্র চলছে, একটা অ্যালবাট্রস পাখি সেখানে এসেছে, বোধহয় পানি চায় বা এরকম কিছু, বা ওখানে খেতে চায় বা খাবার চায়, তাকে তাড়িয়ে দেওয়া হয়, এবং তাড়িয়ে দেওয়া শুধু হয় না, তাকে মেরেও ফেলা হয়। তারপরে দেখা গেল যে আস্তে আস্তে ওই নৌকাটার মধ্যে বা জাহাজের মধ্যে যত নাবিক আছে সবাই মারা যেতে শুরু করলো, এবং এমন একটা অবস্থা হলো সমুদ্রের চারপাশে পানি, অনেক পানি, কিন্তু তারা এক ফোঁটা পানি খাওয়ার মতো নেই। সো ওখানে একটা বিখ্যাত লাইন ছিল, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গল ড্রপ টু ড্রিঙ্ক। এটা হলো এখানেও একটা, হ্যাঁ এখানে থাকে, হ্যাঁ খুবই বিখ্যাত একটি কবিতা, এটার পড়েছেন, লিটারেচারে পড়েছেন বা ইয়াতে পড়েছেন, হ্যাঁ 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 হতে পারে। তো রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার এটাও একটা অ্যালেগরি। কীরকম? ওই পাখি আর মানুষ এরকম যে মারা গেল বা অভিশাপ লাগলো, সেটা কি? রিভেঞ্জ অফ দ্য নেচার। তুমি প্রকৃতির বিরুদ্ধে যাবা, প্রকৃতি তোমাকে দিয়ে দিবে, লাইফ লেসন দিয়ে দিবে, এটাই হলো ইয়া। সো সিমিলার থিম নিয়ে কিন্তু বাংলা সিনেমাও হচ্ছে। আমরা কিন্তু যে হাওয়া কিন্তু রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের, জি হ্যাঁ, হাওয়ার মানে হয়তো আপনার মানে অডিয়েন্স একটু হজম করতে সমস্যা হবে, কারণ অডিয়েন্স বেদের মেয়ে জ্যোৎস্না টাইপের সিনেমা পছন্দ করে, আমাদের দেশের অডিয়েন্স আর কি। কিন্তু যারা ম্যাচিউর অডিয়েন্স, যারা বোঝে, এবং হ্যাঁ এই কাহিনীর উপরই ইয়া করে মেটাফরিক ওয়েতে, যে ওই মানে হাওয়াটা চেঞ্জ করেছে, মানে একই জিনিস হলে তো আর হলো না। তো ওদের কালার গ্রেডিং বা ছবির মানে সিনেমাটোগ্রাফি, যেরকম করে ছবিগুলোর দৃশ্যগুলো সিন দেখিয়েছে, এটাই কিন্তু অনেক বড়। বাংলা সিনেমা এরকম আগে কখনো হয়নি। এবং কাহিনী হয়তো আহামরি কিছু না, মানুষ বলবে কাহিনী নেই, কিন্তু এটা সুন্দর একটা গল্প উপভোগ্য হবে তাদের কাছে। আমরা যারা লিটারেচার স্টুডেন্ট, যারা রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার কম বেশি হলো পড়েছে, তাদের খুব ভালো লাগবে। সো যারা ম্যাচিউর অডিয়েন্স, তাদের ভালো লাগবে। টিভির পর্দায় বেশি লাগবে না, সামনে রোজার ঈদে পেয়ে যাবেন, এরকম সময় দেয়, সব পেয়ে যাবেন। আর এই দুটো ছবি ভালোই ইয়া করছে, হাওয়া এবং পরাণ ভালোই ইয়া করে। শুধু তাই না, যে রোজার ঈদ পর্যন্ত তার অতদিন তো আর মানে সিনেমা হলে দেখাবে না, সামনের বছর নাগাদ পেয়ে যাবেন, বা এই বছরের শেষ নাগাদও আসতে পারে, সমস্যা নেই। আর আজকাল তো না এতদিন আপনার দেখার কথা বলছি না, ওটিটি প্ল্যাটফর্মেও তো অনেক সময় দিয়ে দেয়, অনলাইনে ইয়াতে অনেক সময়। কিছুদিন আগে দেখলাম পরাণ তো 5-6 সপ্তাহ হয়ে গেছে, কোরবানির ঈদের সময়, তো একজনকে জানি ইউটিউবে আপলোড দিয়েছে ছবিটা। আচ্ছা আচ্ছা, ওভাবে দেখা যায়। আচ্ছা, হাওয়াটা এখনো দেবে না। এটাই হলো বাংলা সিনেমার যারা নর্মাল টিপিক্যাল আলতু ফালতু ছবি করে, যারা এরকম জাস্ট নাম সর্বস্ব নায়ক নায়িকা, তাদের মুখে একটা স্ল্যাপ। কীভাবে? যে শাকিব খান হোক বা জলিল, এরা যে সিনেমাগুলো করে কোনো কাহিনী নাই, না অভিনয় নাই, সেখানে হাওয়া পরাণ এই ধরনের সিনেমাগুলো কঠোর একটা ইয়া। এই ছবিগুলো তো 100 কোটি টাকার সিনেমা, 2 কোটি টাকাও আসে নাই, কিন্তু এই ছবিগুলো দেখেন, বেদের মেয়ে জ্যোৎস্না আগের হিসাব অন্য, তখন হয়তো অডিয়েন্স ম্যাচিউর ছিল না। আবার সালমান শাহর ছবিও কিন্তু 19 কোটি টাকা আয় করেছে, কি একটা জানি ছবি, সত্যের মৃত্যু নেই বা এই টাইপের কিছু। বাট আমরা রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে ছিলাম, সো আমরা লিটারেচারে যদি ইয়া হই, অবশ্যই হাওয়া একটা উপভোগ্য সিনেমা হবে। কাহিনী বলবো না, কারণ কাহিনী বললে চার্ম নষ্ট হয়ে যাবে। সো দেখে নেবেন অবশ্যই, কারণ আমরা লিটারেচারের আমরা মেন্টর যারা বা টিচার যারা, আমাদের কিন্তু সবার পরামর্শ থাকবে, আপনারা শিল্পকলাতে গিয়ে যত ধরনের পেইন্টিংস দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, বি ক্রিয়েটিভ।
আচ্ছা, থিমস ইন সিফেয়ারার এলিয়েনেশন আছে, লোনলিনেস আছে, দেখতে পারতেছি আমরা এগুলো সংক্ষেপে বলি। ফার্স্ট পার্ট আমরা বলেছি এটা এলিজি, জেনারেলি লঙ্গিং অ্যান্ড সরো ফর দ্য পাস্ট। লঙ্গিং কি? আকাঙ্ক্ষা, আর পাস্টের যে দুঃখ কষ্ট। আর মেইন থিম হলো এটা, এলিজির মেইন থিম হলো লঙ্গিং, আকাঙ্ক্ষা, যেটা আকাঙ্ক্ষাটা মিস হয়ে যায় সেই জন্য লঙ্গিং। আপনি 10 ব্যাচ তো, আসেন আসেন। Seafarer thrusts the readers into a world of exile, loneliness and hardship. ওই যে এক্সাইল, লোনলিনেস, হার্ডশিপ, তারপরে ফিজিক্যাল প্রাইভেশন, ফিট ওয়ার্কাস্ট ইন ব্যান্স, এই সেই। আচ্ছা, এগুলো গেল এলিয়েনেশন, লোনলিনেস কম বেশি। আর আছে হলো হিউম্যান কন্ডিশন, মানুষ যে দুঃখ কষ্ট সাফার করছে এই জিনিসটা হলো হিউম্যান কন্ডিশন, এটা হলো অ্যানাদার থিম। যেমন দাস দ্য জয়স অফ গড আর ফারভেন্ট উইথ লাইফ আর লাইফ হেডস কুইকলি। However, the character of seafarer is the metaphor of contradiction and uncertainties that are inherent within personal and life. যে মানুষের জীবনের আনসার্টেনটিস, তারপরে মানুষের কন্ডিশনগুলো, মানুষের খুব ভালনারেবল কন্ডিশন থাকে, ঈশ্বরের উপর সব কিছু নির্ভরশীল। আমরা হয়তো কাজ করছি, অ্যাক্ট করছি, বাট সেটাই হয় যেটা আলটিমেটলি যে কোনো ধর্মেরই ঈশ্বর, গড হোক, হিন্দুদের যে মা দুর্গা হোক বা আল্লাহ হোক, তাদের মানে এখানে বলা হয়ে থাকে যে গডের উইশেই সব ইয়া হয়। সো হিউম্যান কন্ডিশনটা এরকম। আর মেমোরি অ্যান্ড রেমিনিসেন্স হলো যেটা যেটা বেঁচে যাওয়া কোনো কিছু, আর মেমোরি হলো স্মৃতি। স্যাডনেস লাইস ইন দ্য ডিসপ্যারিটি বিটুইন গ্লোরিয়াস ওয়ার্ল্ড অফ দ্য পাস্ট ওয়েন কম্পেয়ার টু দ্য প্রেজেন্ট ফলেন ওয়ার্ল্ড। পাস্ট আর প্রেজেন্ট নিয়ে যে প্রেজেন্ট ওয়ার্ল্ডে বসে পাস্টের যে স্মৃতিচারণ, এটাই হলো মেমোরি। আর আইসল্যান্ডিক নর্স, দ্য কন্টিনেন্টাল জার্মানস অ্যান্ড দ্য ব্রিটিশ স্যাক্সনস প্রিজার্ভ দ্য জার্মানিক হিরোইক এরা ফ্রম দ্য পিরিয়ডস অফ গ্রেট ট্রাইবাল মাইগ্রেশন। এখানে আবার মাইগ্রেশনের ব্যাপার ছিল এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের, তাই না? মাইগ্রেশনই তো, জার্মানি আর অন্যান্য জায়গা থেকে এসে অ্যাঙ্গলস আর স্যাক্সনসরা তো এখানে রাজ করেছে ইংল্যান্ডে। সো এখানে ইয়া আছে, ট্রাইবাল এক একটা গোত্রর এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করার ব্যাপার স্যাপার আছে। তো এই মাইগ্রেশন ওয়েস্টার্ন রোমান এম্পায়ারে গিয়ে শেষ হয়েছে। দে ওয়ার দ্য ওল্ডার ট্রাইবস অফ দ্য জার্মানিক পিপলস। আর ওয়েস্টার্ন যে রোমান সাম্রাজ্য ছিল, ওরা ছিল হলো জার্মান পিপলদের পূর্ব যে গোত্র, পূর্বের গোত্রগুলো ছিল এরা, রোমান এম্পায়ারের লোকেরা। কারণ আমরা জানি রোম সাম্রাজ্য আরও আগে, জার্মানদেরও আগে শেষ হয়ে গিয়েছে। সো এই টাইম পিরিয়ডগুলো নোন ফর দ্য ব্রেভ এক্সপ্লয়েটস দেন ওভারওয়েলম এনি কারেন্ট গ্লোরি। এই বর্তমান যে জয় মানে কোনো গ্লোরিয়াস অ্যাক্টের থেকে ওগুলো আরও অনেক বেশি ব্রেভ অ্যাক্ট ছিল। ফর এক্সাম্পল, দ্য পোম সেস, নাও দেয়ার আর নো রুলার্স, নো এম্পায়ার্স, নো গিভার্স অফ গোল্ড as once there were, when wonderful things were worked among them and they lived in lordly magnificence. তো এখন কোনো রুলারও নাই, কোনো এম্পায়ারও নাই, কোনো গোল্ড দেওয়া মতো কোনো লোক নাই। গোল্ড কারা দেয়? রাজারা, এই রুলার বা এম্পায়াররা দেয়। তো যেগুলো আগের দিনে এগুলো ছিল, লর্ডলি ম্যাগনিফিসেন্স যেগুলো ছিল, এখন তো রাজতন্ত্র বলতে কিছু নেই। দোজ পাওয়ার্স হ্যাভ ভ্যানিশড, those pleasures are dead. So এগুলো শেষ। However, the contemporary world has no match for the glorious past. বর্তমান সময়ের সাথে glorious past-এর তো কোনো তুলনা চলে না। The poet asserts the weakest survives and the world continues, kept spinning by toil. All glory is tarnished, the world's honor ages and shrinks, bent like the men who mold it. মানে এখন গ্লোরিগুলো সব শ্রিঙ্কড হয়ে গেছে, এগুলো আর নাই, আগের যে গ্লোরিয়াস যে পাস্ট এগুলো নাই। গ্রিকদের মতোই জার্মানরাও একটা গ্রেট সেন্স অফ গোল্ডেন এজ, গ্রিকদের একটা গোল্ডেন এজ যেরকম ছিল, জার্মানদেরও একটা গোল্ডেন এজ ছিল, ওটা পাস হয়ে গিয়েছে। দ্য স্পিকার লংস ফর দ্য মোর এক্সিলারিয়েটিং অ্যান্ড ওয়াইল্ডার টাইম বিফোর সিভিলাইজেশন ওয়াজ বট বাই ক্রিস্টেনডম। আচ্ছা, আরও ওয়াইল্ডার লাইফের লঙ্গিং সে চায়, যেটা খ্রিস্টান ধর্মের আগে যেগুলো বজায় ছিল। ইভেন দো দ্য পোয়েট কন্টিনিউয়াসলি অ্যাপিলস টু দ্য ক্রিশ্চিয়ান গড, হি অলসো লংস ফর দ্য হিরোইজম অফ দ্য প্যাগানস। সে খ্রিস্ট ধর্মও চায়, প্যাগানিজমও চায়, কারণ প্যাগানিজমের শৌর্যবীর্যের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দিস এক্সপ্লেইনস হোয়াই দ্য স্পিকার অফ দ্য পোম ইজ ইন ডেঞ্জার অ্যান্ড দ্য পেইন ফর দ্য সেটেল লাইফ ইন দ্য সিটি। সো সমাজে যে শহরে সে অবস্থান করেছিল সেখানে সে তার লাইফটা ডেঞ্জারে ছিল, কারণ রুলারদের এগেনস্টে গিয়েছে। In short, one can say that the dissatisfaction of the speaker makes him long for an adventurous life.
তাহলে আমরা স্পিকারের কথার মধ্যে দিয়ে একটা অ্যাডভেঞ্চারাস লাইফের পাচ্ছি, গন্ধ পাচ্ছি, স্মেল পাচ্ছি, যে অ্যাডভেঞ্চারও চায় আবার ঈশ্বরকেও চায়। আচ্ছা, এই কবিতার লিটারি ডিভাইসগুলো আছে, যেমন আছে মেটাফোর, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন, অ্যানাফোরা, সিমিলি, আর পলিসিন্ডেটন এটার দরকার নাই, হাইপারবোলা দরকার আছে, সিসোরা মানে জ্যোতিচিহ্ন। আচ্ছা, এই ইয়াগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে? আমার মনে হয় টাইম আপ হয়ে গিয়েছে, কানিজ ম্যামের ক্লাস আছে আপনাদের, আজকের মতো শেষ করি।